বিশ্ববিদ্যালয়ের সামনে এসে থামতেই লিলি ধীরে দরজাটা খুলে নেমে পড়ল। সকালের মিষ্টি আলোয় তার মুখে ফুটে উঠল একটুখানি কোমল হাসি। কৃতজ্ঞতার স্বরে সাদিদকে বলল, ধন্যবাদ। কিন্তু গোমরা মুখে বসে থাকা সাদিদ কোনো উত্তর দিল না, যেন কথাগুলো তার কানে পৌঁছায়নি। মুহূর্তের মধ্যেই সে গাড়িটা ঘুরিয়ে দ্রুত চলে গেল। ধুলো উড়িয়ে দূরে মিলিয়ে যাওয়া সেই গাড়ির দিকে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে রইল লিলি। তারপর নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, এই মানুষটার মুখ থেকে কথা আশা করাটাই বোধহয় সবচেয়ে বড় বোকামি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখতেই লিলির চোখে ভেসে উঠল এক রঙিন, প্রাণবন্ত পৃথিবী। চারদিকে তরুণ প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে আছে। কোথাও ছাত্রছাত্রীরা গাছের ছায়ায় বসে গল্প করছে, কোথাও হাসির রোল উঠছে আড্ডার ফাঁকে। কেউ তাড়াহুড়ো করে ক্লাসে ছুটছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে নিশ্চিন্তে হাঁটছে। এই প্রাণবন্ত পরিবেশ মুহূর্তেই লিলির মনকে অদ্ভুতভাবে উজ্জীবিত করে তুলল। এসব দেখতে দেখতে সে যখন ক্লাসরুমের দিকে এগোচ্ছিল, তখন হঠাৎই সামনে থেকে আসা একজনের সঙ্গে ধাক্কা লেগে গেল। দুজনেই খানিকটা টলে উঠল। লিলি তড়িঘড়ি করে মেয়েটিকে বলল, সরি সরি। মেয়েটি হালকা হাসি দিয়ে বলল, আরে ইটস ওকে। লিলি একটু অপ্রস্তুত হয়ে আবার বলল, এগেইন সরি। আপনার লাগেনি তো? তার আপনি সম্বোধন শুনে মেয়েটি হঠাৎ হেসে উঠল। চোখে দুষ্টুমি ঝিলিক দিয়ে বলল, আমরা সম্ভবত সেম ব্যাচ। তাহলে তুমি আমায় আপনি করে বলছো কেন? লিলি একটু লজ্জা পেয়ে বলল, আসলে। মেয়েটি হাত তুলে থামিয়ে দিয়ে হেসে বলল, আরে থাক থাক, সমস্যা নেই। বাই দা চৌরাস্তা, আমি রিমা। তুমি? রিমার প্রাণখোলা কণ্ঠে লিলির মনটা হঠাৎই হালকা হয়ে গেল। সেও মৃদু হেসে বলল, লিলি। ক্লাস চলাকালীনই তাদের আলাপ ধীরে ধীরে আরো গভীর হতে লাগল। কথা বলতে বলতে বোঝা গেল, দুজনের মন মানসিকতার মধ্যেও বেশ মিল রয়েছে। খুব অল্প সময়েই একটা সহজ বন্ধুত্ব গড়ে উঠল তাদের মধ্যে। ক্লাস শেষ হওয়ার পর রিমা লিলিকে ক্যান্টিনে নিয়ে গেল। ক্যান্টিনের কোণার একটা টেবিলে বসে ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে গল্পে মেতে উঠল তারা। রিমা হঠাৎ বলল, দেখ, আমার কিন্তু তুমি তুমি পোষাবে না। আমি তোকে তুই করেই বলবো। লিলি হেসে মাথা নাড়ল। তার আপত্তি নেই। রিমা আবার জিজ্ঞেস করল, তোর বাড়ি কোথায়, লিলি? প্রশ্নটা শুনে লিলি চুপ হয়ে গেল। তারপর ধীরে বলল, আমি এখন আমার শ্বশুর বাড়িতে থাকি। রিমা বিস্ময় চোখ বড় বড় করে বলল, কি, তোর বিয়ে হয়ে গেছে? কবে, কিভাবে? বল বল, সব বল। হ্যাঁ, বিয়ে করেছি। একটু জটিল গল্প, পরে না বলবো। রিমা চোখ টিপে মুচকি হেসে বলল, ঠিক আছে, কিন্তু পুরো গল্প শুনতে চাই। কেমন? তা, তোর হাজবেন্ড কেমন? লিলির ঠোঁটে তখনও হাসি লেগে আছে, কিন্তু মনে মনে সাদিদের পিণ্ডি চটকিয়ে বলল, কেমন আবার গোমরা মুখো, খারুস, অসভ্য, হনুমান একটা। তবে এসব কথা কি আর নতুন বন্ধুকে বলা যায়? তাই নিজের মনের কথাগুলো গোপন রেখে সে শান্ত স্বরে বলল, অনেক ভালো। আমি হলফ করে বলতে পারি, তার মতো মানুষ এই পৃথিবীতে আর এক পিছু নেই। রিমা আর বেশি ঘাটাল না বিষয়টা। সেও হাসতে হাসতে অন্য প্রসঙ্গে চলে গেল। এম ড্যাশ। নিজের অফিস কক্ষে বসে মনোযোগ দিয়ে কিছু ফাইলপত্র উল্টেপাল্টে দেখছে সাদিদ। বড় টেবিলের ওপর ছড়িয়ে থাকা নথিগুলোতে চোখ রাখলেও তার মন পুরোপুরি সেখানে নেই। আজ আবার অকারণে কিছু তিক্ত স্মৃতি মাথার ভেতর ভেসে উঠায় তার মেজাজটা ভালো নেই। এমন সময় দরজায় হালকা নখ শোনা গেল। সাদিদ সংক্ষিপ্ত স্বরে বলল, কাম ইন। দরজা খুলে ভেতরে ঢুকে সেক্রেটারি বিনয়ী ভঙ্গিতে বলল, স্যার, মোর্শেদ দেওয়ান এসেছে। আপনার সঙ্গে দেখা করতে চাইছে। নামটা শুনতাই সাদিদের ভ্রু সামান্য কুঁচকে গেল। মোর্শেদ দেওয়ান, লোকটার সঙ্গে তার একটা সাক্ষাৎ সত্যিই জরুরি ছিল, কিন্তু সেটা অফিসে নয়। আসন্ন নির্বাচনের আগে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সাদিদের ব্যবসায়িক প্রভাব আর মানুষের মধ্যে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা মোর্শেদের জন্য স্পষ্ট হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবুও লোকটা নিজে থেকেই এখানে চলে এসেছে। কয়েক সেকেন্ড চুপ থেকে সাদিদ ঠান্ডা গলায় বলল, পাঠিয়ে দাও। অল্পক্ষণের মধ্যেই দরজা খুলে ভেতরে প্রবেশ করল একজন মাঝবয়সী পুরুষ। পরনে সাদা পাঞ্জাবি, কৃষ্ণবর্ণ মুখ, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে তীক্ষ্ণ, সবসময় হিসেব কষে চলা এক ধূর্ত দৃষ্টি। কক্ষে ঢুকেই লোকটা মুচকি হেসে বলল, কেমন আছো, সাদিদ? সাদিদ চেয়ারে হেলান দিয়ে শান্ত স্বরে উত্তর দিল, ভালো। বলুন, কি ব্যাপার? মোর্শেদ তার ঠোঁটের হাসিটা আরেকটু প্রসারিত করল। আরে, কি আর ব্যাপার হতে পারে বলো? তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম। হাজার হোক, আমরা তো এখন একই খেলায় নেমেছি। কেউ হারবো কেউ বা জিতব।
সাদিদ ধীরে ঠোঁটে একটুখানি বাঁকা হাসি ফুটিয়ে বলল, আমি কোনো খেলা খেলতে আসিনি, মোর্শেদ সাহেব। আর না হারতে শিখেছি। এই কথায় মোর্শেদের মুখের হাসি এক ঝটকায় মিলিয়ে গেল। চোখে কড়া দৃষ্টি নিয়ে সে গম্ভীর কণ্ঠে বলল, দেখো, ছেলে, আমি ভদ্রভাবে বলছি নির্বাচন থেকে সরে যাও। তুমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করো। এই রাজনীতি করে কি লাভ? কথাগুলো শেষ হতেই সাদিদ ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন স্পষ্ট রাগের ঝলক। তবু ঠোঁটে একটা স্থির হাসি রেখে সে বলল, হুমকি দিচ্ছেন, মোর্শেদ সাহেব? তবে দুঃখজনকভাবে আমি ভয় পেলাম না। তাছাড়া, ব্যবসায়ী মানুষ কিন্তু ভালো রাজনীতি করতে পারে। কিছুদিন পরেই আপনি তার প্রমাণ পাবেন। এই স্পষ্ট প্রত্যাখ্যান শুনে মোর্শেদের মুখ লাল হয়ে উঠল রাগে। তিনি মূলত চেয়েছিলেন ভয় দেখিয়ে অথবা কথা বলে যেভাবেই হোক সাদিদকে নির্বাচন থেকে সরিয়ে দিতে। তবে তা আর হলো কই। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যেতে গিয়ে থেমে বলল, কাজটা ভালো করলে না, সাদিদ। সাদিদ কোনো উত্তর দিল না। সে স্থির চোখে দরজার দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না মোর্শেদ বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই ঘরের ভেতর আবার নীরবতা নেমে এল। কিন্তু সাদিদের মাথার ভেতর তখন দ্রুত হিসেব কষা শুরু হয়েছে। সে খুব ভালো করেই জানে মোর্শেদ দেওয়ান বসে থাকার মানুষ নয়। লোকটা নিশ্চয়ই আবার কোনো না কোনো গোলমাল পাকানোর চেষ্টা করবে। কিছুক্ষণ ভেবে ফোনটা তুলে নিয়ে হাসিবকে কল করল। কল রিসিভ হতেই সাদিদ সংক্ষিপ্ত স্বরে জিজ্ঞেস করল, কাজ হয়েছে? অপর পাশ থেকে হাসিবের গলা ভেসে এল, হ্যাঁ ভাই, সব কয়টাকে ধরে নিয়ে এসেছি। গোডাউনে আছে। এই কথাটা শুনে সাদিদের ঠোঁটে ধীরে ধীরে একটুখানি ক্রূর হাসি ফুটে উঠল। ওদের খাতির যত্ন কর, রাতে আসছি। ঠিক আছে ভাই। ফোন কেটে দিয়ে সাদিদ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তারপর কোটটা ঠিক করে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। আজ গুরুত্বপূর্ণ একটা মিটিংয় আছে। আর ডিলটা অফিসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এম। লিলির দিনটা মোটামুটি ভালোই কাটল। নতুন বিশ্ববিদ্যালয়, নতুন বন্ধু, নতুন পরিবেশ সবকিছুই তাকে এক অদ্ভুত উচ্ছ্বাসে ভরিয়ে রেখেছিল সারাদিন। কিন্তু ছুটি হওয়ার পর যখন সে গেটের সামনে এসে দাঁড়ালো, তখনই সেই ভালো লাগার আবেশে হঠাৎ ফাটল ধরল। চারদিকে তাকিয়ে বুঝল সাদিদ এখনো আসেনি। কিছুটা অস্বস্তি নিয়ে ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে ফোনটা বের করল লিলি। নম্বরটা ডায়াল করবে ভেবেই হঠাৎ মনে পড়ল, সে তো সাদিদের ফোন নম্বরই জানে না। মুহূর্তেই তার মুখের ভাব বদলে গেল। যেই সামান্য টাকাটা নিয়ে বেরিয়েছিল, সেটাও তো ক্যান্টিনে আড্ডা দিতে দিতেই শেষ করে ফেলেছে। তাহলে এখন সে বাড়ি যাবে কিভাবে? চারপাশে তাকিয়ে লিলি বুঝতে পারল, জায়গাটা দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও যেখানে ছাত্রছাত্রীদের কোলাহলে মুখর ছিল, এখন সেখানে কেবল ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকজন মানুষ। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা নেমে এসেছে। অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না ভেবে লিলি ধীরে ধীরে হাঁটা শুরু করল। কিছু দূর এগোনোর পর হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। প্রথমে বিষয়টা গুরুত্ব দিল না। হয়তো কাকতালীয়ভাবেই কেউ একই পথে যাচ্ছে। কিন্তু একটু পরে পিছনে তাকাতেই দেখল, দুটো ছেলে সত্যিই তার পিছু নিয়েছে। মনের ভেতর একটা ভয় নেমে এলো। তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করল লিলি। হাঁটার গতি একটু বাড়াল। তবে ছেলে দুটো দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসছে। এবার সত্যিই ভয় পেয়ে গেল সে। হৃৎপিণ্ড যেন বুকের ভেতর জোরে ধকধক করতে লাগল। একসময় আর নিজেকে সামলাতে না পেরে দৌড়ে উঠল লিলি। পেছনে তাকিয়ে দেখল, ছেলে দুটো তখনও তার পিছু নিয়েই ছুটছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে থাকা একজনের সঙ্গে জোরে ধাক্কা খেল সে। ভারসাম্য হারিয়ে সোজা মাটিতে পড়ে গেল। অপ্রস্তুত হয়ে পড়ে যাওয়া লিলিকে দেখে লোকটা তাড়াতাড়ি এগিয়ে এলো। ঠিক আছেন আপনি? লিলি তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। জামায় লেগে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে পিছনে তাকালো। আশ্চর্যজনকভাবে ছেলে দুটো ততক্ষণে কোথাও নেই। যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেছে। লিলির দৃষ্টি অনুসরণ করে অচেনা লোকটাও সেই দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, ফলো করছিল? লিলি নীরবে মাথা নাড়ল। তারপর চোখ তুলে প্রথমবারের মতো ভালো করে তাকালো লোকটার দিকে। লোকটার উচ্চতা প্রায় সাদিদের সমান। সুঠাম গড়ন, প্রশস্ত কাঁধ। তবে তার গায়ের রংটা অস্বাভাবিক রকম উজ্জ্বল, একটু বিদেশিদের মতো। আবার পুরোপুরি বিদেশীও মনে হয় না। অদ্ভুতভাবে লোকটাকে খুব পরিচিত লাগলো লিলির। কোথায় যেন আগে দেখেছে। কিন্তু যতই মনে করার চেষ্টা করুক, ঠিক কোথায় দেখেছে তা কিছুতেই মনে পড়ল না। এদিকে লিলির কথা শুনে লোকটার চোখে এক মুহূর্তের জন্য অজানা ক্রোধের ঝলক ফুটে উঠল। কিন্তু সে তার সঙ্গে সঙ্গে চাপা দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করল, আপনি এই সময় এই রাস্তায় কি করছেন? সাধারণত এই সময় রাস্তাগুলো খুব ফাঁকা থাকে।
লিলি একটু ইতস্তত করে বলল, ওই, বাসায় যাচ্ছিলাম। একা একা, আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই সময় রাস্তাটা নিরাপদ নয়। লিলি তাড়াতাড়ি মাথা নাড়ল, না, তার কোনো প্রয়োজন নেই। আমি যেতে পারবো। এই সময় কোনো গাড়ি পাবেন না। বাই দা ওয়ে, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? লিলি ভ্রু কুঁচকে একটু বুক চিতিয়ে বলল, ভয়ে কেন পাবো, আমি অনেক সাহসী। তার সেই বাচ্চাসুলভ ভঙ্গি দেখে লোকটার চোখে মৃদু হাসি ফুটে উঠল। তাহলে তো হলোই, চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। লিলি কিছুক্ষণ চুপচাপ লোকটার দিকে তাকিয়ে রইল। চেহারা দেখে তাকে ভদ্রলোকই মনে হচ্ছে। তাছাড়া তার কাছে এখন কোনো টাকাও নেই, আর সাদিদও আসেনি তাকে নিতে। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত সে রাজি হলো। গাড়িতে উঠে বসতেই ঠিকানাটা বলল লিলি। খুব বেশি সময় লাগলো না, কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামল সাদিদের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে লিলি ভদ্রভাবে বলল, ধন্যবাদ। তারপর দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। গেট পেরিয়ে অদৃশ্য হয়ে যাওয়া সেই মেয়েটির দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটা। তার ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। Blueberry, my blueberry, you are still like before, sweet and soft, just like a blueberry. Finally, I found you, sweetheart. Now all that's left is to keep you all to myself. M-M-M-। রাত গভীর হয়ে এসেছে। শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত গোডাউন। দীর্ঘদিনের অবহেলায় যার ভেতরটা ধুলোবালিতে ঢেকে গেছে। চারপাশে ছড়িয়ে আছে ভাঙা কাঠের বাক্স, মরিচা ধরা লোহার টুকরো। বহুদিন বন্ধ থাকার কারণে ভেতরে একটা ভ্যাপসা, দমবন্ধ করা গন্ধ জমে আছে। গোডাউনের এক কোণে তিনজন যুবক হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাদের মুখে ভয় আর ক্রোধ মিশে তৈরি হয়েছে অদ্ভুত এক অভিব্যক্তি। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। গোডাউনের মাঝখানে দাঁড়িয়ে আছে হাসিব। আগের আঘাত কাটিয়ে এখন সে মোটামুটি সুস্থ। তার পাশে আরও দুজন লোক দাঁড়িয়ে আছে। একজনের হাতে লোহার রড, আরেকজনের হাতে পিস্তল। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক তখনই গোডাউনের দরজা ঠেলে ভেতরে ঢুকল সাদিদ। পরনে এখনও তার অফিসের সেই গেটআপ। হাসিব এগিয়ে এসে বলল, ভাই, এরাই সেদিন সেমিনারে গন্ডগোল করেছিল। এরা মোর্শেদের লোক। তবে বলছে, মোর্শেদ নাকি এসবের মধ্যে ছিল না। সাদিদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাধা অবস্থায় থাকা একজন যুবকের সামনে দাঁড়াল। ছেলেটির ঠোঁটের পাশে শুকিয়ে যাওয়া রক্তের দাগ লেগে আছে। অতপর শান্ত অথচ বরফশীতল বলল, জানের ভয় নেই নাকি? বাহ, তোরা তো দেখছি ভীষণ সাহসী। ছেলেটি দাঁতে দাঁত চেপে বলল, ভাই ছিল না এসবে। সাদিদ ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে বলল, ইমপ্রেসিভ। তোদেরকে তো ভালোই ট্রেনিং দিয়েছে, মোর্শেদ দেওয়ান। হাসিব পাশে দাঁড়িয়ে বলল, ভাই, এরা বলছে মোর্শেদ আপনার পরিবারের ওপর নজর রাখছে। এই কথাটা শুনে সাদিদের ভ্রু কুঁচকে উঠল। হঠাৎ করেই তার মনে পড়ল বিচ্ছু মেয়েটার কথা। সকালে তাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসার পর আর খোঁজ নেওয়া হয়নি। তবে ড্রাইভারকে তো বলে দিয়েছিল মেয়েটাকে নিয়ে আসতে। তাই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলল সাদিদ। ঠিক তখনই হঠাৎ গোডাউনের ভেতর আরেকটা গলা ভেসে উঠল, আমাকে ছাড়া ওদের মারিস না। আমিও মারব রে পাগলা। কথাটা শুনে সাদিদের মুখে চরম হতাশার ছাপ ফুটে উঠল। বাড়িতে একটা পাগল, বাইরে আরেকটা। মাঝখানে ফেসে গেছে সাদিদ। ওই একটা গান আছে না, সঙ্গীতের নোট, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল এসে মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই মুহূর্তে ঠিক এই অবস্থায় সাদিদের জীবনের। বাড়ি হোক বা বাইরে, চারপাশে শুধু পাগল আর পাগল। সুস্থ মানুষের দেখা পাওয়া যেন দিন দিন তার জন্য দুষ্কর হয়ে উঠছে। এদিকে হাসিব আরিফের কথা শুনে এগিয়ে এসে বলল, কিন্তু ভাই, ধোলাইয়ের পর্ব তো শেষ। আরিফ নাটকীয় ভঙ্গিতে বুক চাপড়ে বলল, না না না, এটা হতে পারে না। আমাকে ছাড়া তোরা এটা কি করে করতে পারলি, পাষণ্ড। সাদিদ এবার গম্ভীর কণ্ঠে ডাকল, আরিফ। আরিফ সঙ্গে সঙ্গে মেকি কান্নার ভান করে বলল, সব সময় তুই এমন করিস। তোর সাথে আর কথা নেই, সাদি মামা। এদিকে হাসিব তাদের এই নাটকীয় দৃশ্য দেখে হতভম্ব হয়ে বলল, এদেরকে কি ছেড়ে দেব, নাকি আরেকটু খাতির করব ভাই? আরিফ তো খুশিতে লাফিয়ে উঠে বলতে যাচ্ছিল, আরেকটু খাতির করি। কিন্তু তার আশায় মাটিচাপা দিয়ে সাদিদ শান্ত গলায় বলল, ছেড়ে দে। তারপর বাধা ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, বলে দিস তোদের বসকে, যদি সে আমার পরিবারের দিকে নজর দেয়, তাহলে তার জন্য এই শহরে টিকে থাকা কঠিন হয়ে যাবে। কথাটা বলেই সাদিদ ঘুরে দাঁড়ালো। আরিফও তার সঙ্গে গোডাউন থেকে বেরিয়ে এল। গাড়ির কাছে এসে সাদিদ ড্রাইভিং সিটে বসতেই আরিফ তাড়াতাড়ি পাশের সিট দখল করে নিল।
গাড়ি ছাড়ার আগ মুহূর্তে সে কিছুক্ষণ সাদিদের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে হঠাৎই বলল, শুনেছি বিয়ে হলে মানুষের রূপ বাড়ে। এখনই তো দেখছি সেটা সত্যি কথা রে ভাই। সাদিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, গাড়ি স্টার্ট নিচ্ছে না, একটু ঠেলা দে। আরিফ সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে নেমে পড়ল। আরে এটা আবার কোনো কথা হলো? বিপদে তো বন্ধুই বন্ধুর কাজে আসে। নো টেনশন সাদি মামা, আমার শরীরে অনেক শক্তি, জিমে যাওয়া শুরু করেছি না, এক ধাক্কাতেই গাড়ি উগান্ডা চলে যাবে। কিন্তু আরিফের সেই উগান্ডা পাঠানোর স্বপ্ন পূরণ হওয়ার আগেই চোখের পলকে সাদিদ দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আরিফ হতভম্ব হয়ে প্রায় 2 সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর ব্যাপারটা বুঝতে পেরে চিৎকার করে উঠল, সাদি, তুই বউয়ের জুতার বাড়ি খাবি। তারপর নাটকীয় ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, ওই নাকুচু সাদিরে যেন একদিন ওর বউ নাকে দড়ি দিয়ে ঘোরায়। আজ লিলির বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই মনের আনন্দে রান্নাঘরে বিরিয়ানি তৈরিতে মগ্ন সে। যদিও মনে হয় না খারুসটা এসব খাবে। তাতে লিলির কি, সে আর ওই লোকের জন্য খাবার বানাবে না। না, না, না। এমন খুশির মুহূর্তে কলিংবেলের আওয়াজে তার ভাবনার স্রোত ছিন্ন হল। এ বাড়িতে কলিংবেল বাজার ঘটনা বিরল। সাদিদের কাছে অতিরিক্ত চাবি থাকায় সে কখনো দরজায় বেল বাজায় না। তাহলে এই অসময়ে কে এলো? বাহারি কাকাও তো আশেপাশে নেই। অনেক ভেবেচিন্তে দরজা খুলতেই লিলির চোখ পড়ল এক লম্বা, হাস্যোজ্জ্বল যুবকের ওপর। তার পেছনে দাঁড়িয়ে সেই চিরচেনা গম্ভীরমুখ সাদিদ। দরজা খোলামাত্র সাদিদ লিলিকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। লিলি তার দিকে ভ্রুক্ষেপ না করে অবাক চোখে সামনের অপরিচিত তরুণের দিকে তাকালো। লোকটি লিলিকে দেখে একটু থমকে গিয়ে বলে উঠল, আরে, এ তো দেখি একটা বাচ্চা। অপরিচিত লোকের মুখে এমন কথা শুনে কিছুটা বিব্রত হলো লিলি। লোকটা সেটা বুঝতে পেরে হেসে বলল, আমি আরিফ, সাদিদের জানেজিগার, মানে বেস্ট ফ্রেন্ড। আপনি নিশ্চয়ই সাদিদের বউ, মানে আমাদের ভাবি। আসলে কি বলুন তো, ওই সাদি ব্যাটা আমাকে আপনার নামটাই বলেনি, ভাবি। আরিফের সহজ সরল কথায় লিলির জোরটা অনেকটাই কেটে গেল। তবে, ভাবি, ডাকটা শুনে লজ্জা এসে ঘিরে ধরল তাকে। মিহি কণ্ঠে বলল, আমি লিলি। বাইরে দাঁড়িয়ে আছেন কেন, ভাইয়া? ভেতরে আসুন। আরিফ কালবিলম্ব না করে ভেতরে এলো। তার মুখে সেই চমৎকার হাসি এখনো অটুট। সোফায় বসতে বসতে বলল, বাহ, আপনার নামটা কিন্তু ভীষণ সুন্দর। লিলি পুনরায় হেসে বলল, ধন্যবাদ, ভাইয়া। আপনি চা খাবেন, না কফি? চাই ভালো, তবে একটু কম চিনি দিয়ে। লিলি চা আনতে গেলেই আরিফ আর বসে রইল না। ঝড়ের বেগে ছুট লাগালো সাদিদের কক্ষে। সাদিদ কেবলই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। এমন সময় এক প্রকার দৌড়ে তার রুমে প্রবেশ করল আরিফ। সাদিদ কপাল কুঁচকে একবার তার পানে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আরিফ হাঁপাতে হাঁপাতে রুদ্ধশ্বাসে বলল, তুই বাল্যবিবাহ কেন করেছিস, সাদি? মেয়েটা তো একটা বাচ্চা। সাদিদ অনিচ্ছা সত্ত্বেও গমগমে গলায় বলল, শি ইজ 19। আরিফ মুখটা হা করে ধপ করে বিছানায় বসে বলল, দেখে তো মনে হয় 8-9-এ পড়ে। স্বল্পভাষী সাদিদ তাকে আর কিছুই বলল না। তার ঘরের পুরো একটা দেয়াল জুড়ে লাগানো কাপবোর্ড খুলে একটা সাদা শার্ট বের করে পরে নিল। এমন সময় আবার চেঁচিয়ে উঠল আরিফ, এই, এই, সরে যা, আমাকে দেখতে দে। সাদিদ বিরক্ত হয়ে সরে যেতেই আরিফ কাপবোর্ড খুলে চারপাশে চোখ বুলিয়ে বলল, বিবাহিত হয়েও কেন ব্যাচেলরদের মতো আছে তোর কাপবোর্ড? তোর বউ কি তোর সঙ্গে থাকে না? এবার মৌনব্রত পালন করল সাদিদ। ব্যাস, যা বোঝার বুঝে গেল আরিফ। মনে মনে একটা ফন্দি এঁটে রুম থেকে বেরিয়ে গেল সে। চা নিয়ে ফিরে এসে লিলি দেখল আরিফ ওপর থেকে নামছে। লিলিকে দেখে দাঁত কেলিয়ে হেসে বলল, আরে, চা হয়ে গেছে। আপনি, থাক, তুমি করে বলি। তুমি আমার থেকে অনেক ছোট। লিলিও মাথা নাড়ল। তারও এই, আপনি, সম্বোধন শুনতে কেমন যেন লাগছিল। চায়ে চুমুক দিয়ে আরিফ বলল, চাটা কিন্তু দারুণ বানাও তুমি। আমি যখন তখন আসবো এটা খেতে। নিশ্চয়ই, ভাইয়া। তারপর এক কথা দু কথায় আরিফ ভাব জমিয়ে নিল লিলির সঙ্গে। চঞ্চল লিলিও মিশে গেল তার সঙ্গে। কথার এক পর্যায়ে আরিফ বলল, তুমি তো আমার ছোট বোনের মতো। আমার বোন থাকলে এমনই হতো। আমার মতোই চঞ্চল। শেষের কথাটা গর্ব করে বলল আরিফ। লিলি মুচকি হেসে বলল, তাহলে আপনি আমার ভাইয়া হয়ে যান না কেন? আমার তো কোনো বড় ভাই নেই। আরিফের চোখ চকচক করে উঠল। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, সত্যি, আমাকে ভাই বানাবে? তাহলে ঠিক আছে। আজ, এখন, এই মুহূর্ত থেকে আমি তোমার অফিসিয়াল বড় ভাই। সাদি কোনো তেড়িবেড়ি করলেই সোজা আমাকে বলে দেবে।
বাকিটা আমি সামলে নেব। সাদিদকে টাইট দেওয়ার কথা শুনে লিলিও খুশি হয়ে বলে উঠল, ঠিক আছে, ঠিক আছে। সিঁড়ির সামনে দাঁড়িয়ে এই জনের কাণ্ড তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল সাদিদ। অতঃপর বিড়বিড় করে বলল, এক পাগলের ভাত নাই, আরেক পাগলের আমদানি। আরিফ সাদিদকে নিচে নামতে দেখে কিছুটা চেঁচিয়ে বলল, দেখ সাদিদ, তোর বউ আমাকে ভাই বানিয়েছে। এখন থেকে আমি তোর শালা সম্বন্ধী। আমাকে সম্মান দিয়ে কথা বলবি। আরিফের কথায় পাত্তা না দিয়ে সাদিদ বিরক্তি নিয়ে সোফায় বসে হাতে থাকা ম্যাকবুকে নজর রাখল। আরিফ আর লিলি পুনরায় গল্পে মশগুল হল। গল্প বললে ভুল হবে, আরিফ তো তার গোপন প্ল্যান সফল করার পায়তারা করছে। তুমি কি সাদিদের পাশের ওই রুমটায় থাকো, লিলি? লিলি ফতাফত বলল। হ্যাঁ, আতকে উঠল আরিফ। সর্বনাশ! কেন, ভাইয়া, কি হয়েছে? আরিফ ভীষণ চিন্তিত হয়ে কিছুটা নিচু স্বরে বলল, আসলে এই বাড়িতে কিছু সমস্যা আছে। স্পেশালি ওই রুমটায়। কিছুটা চিন্তিত হয়ে বলল লিলি। মানে? আরিফ একবার তাকালো সাদিদের পানে। সে ম্যাকবুকে ব্যস্ত, কানে আবার ইয়ারপড দেওয়া। আরিফ মনে মনে একটা পৈশাচিক হাসি দিল। অতঃপর ভয়াবহ কণ্ঠে বলল, অনেক দিন আগের কথা, সাদিদের একটা পোষা বিড়াল ছিল। কুচকুচে কালো রঙের, নাম তার কাল্লু। তুমি বর্তমানে যে রুমটায় থাকো, সেই রুমেই থাকতো ওই কালো বিড়াল। ওর আবার পছন্দ ছিল সামনের বাড়ির একটা সাদা বিড়ালকে। তবে একদিন আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল লিলি। তা দেখে আরিফ আরও নাটকীয় স্বরে বলল, একদিন ওই সাদা বিড়ালটার মালিক অন্য এক বিড়ালের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। দুঃখে কষ্টে আমাদের কাল্লু এই ঘরের বারান্দা থেকে লাফ দিয়ে মরে যায়। তবে এখানেই সব থেমে থাকেনি। এরপর থেকেই প্রায় প্রতিদিন রাতেই সে ওই ঘরে আসে। বেকনিতে দাঁড়িয়ে তার প্রেমিকাকে খোঁজে। মাঝে মাঝে তো সারা বাড়ি ঘুরে বেড়ায়। লিলি প্রথমে কিছুটা ভয় পেল, পরক্ষণেই কিছু একটা ভেবে বলল, তবে আমি তো অনেক দিন থেকে ওখানে থাকছি। এমন কিছু তো দেখিনি। আরে দেখবে কি করে, এতদিন তো ভূতেদের ভ্যাকেশন চলছিল। তবে আমার জানামতে একদিন আগেই ভ্যাকেশন শেষ হয়েছে। এখন ও চলে আসবে। আরিফের গাঁজাখুরি কথা শুনে লিলি আহাম্মকের মতো বলল, ভূতেদেরও আবার ভ্যাকেশন থাকে? আলবাত থাকে। ভূত বলে কি ওরা মানুষ না? ওদেরও তো ছুটির প্রয়োজন হয়। মানুষকে ভয় দেখাতে দেখাতে ওরাও তো বিরক্ত হয়। হ্যাঁ, এটাও তো ঠিক। গভীর চিন্তায় পড়ে গেল লিলি। কপালে কয়েকটা সূক্ষ্ম রেখা ফুটে উঠল তার। এদিকে তার এই অবস্থা দেখে মনে মনে খুশিতে আত্মহারা হলো আরিফ। মিটমিট করে হেসে একবার তাকালো সাদিদের পানে। মুহূর্তেই তার মুখের হাসিটা গায়েব হয়ে গেল। কারণ সাদিদ ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। ভ্যাবাচেকা খেয়ে মুহূর্তেই প্রসঙ্গ পাল্টে ফেলল আরিফ। আজ কিন্তু তোমার হাতের রান্না না খেয়ে যাচ্ছি না। ভালো কথা, তুমি রান্না জানো তো? লিলি আগের সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বলল, হ্যাঁ, পারি তো। লিলি অলরাউন্ডার, সে সব পারে। তার কথা শুনে সাদিদ ঘুরে তাকালো তার দিকে। মনে মনে বলল, হ্যাঁ, সব পারে, তবে বাদরামিটা একটু বেশিই পারে, স্টুপিড। এম। আলিশান রুমের সোফায় উপর পা তুলে বসে আছে মোর্শেদ দেওয়ান। তার সামনে আহত অবস্থায় বসে আছে তিনটা ছেলে, যাদেরকে সাদিদ ধরে রেখেছিল। ছেলেগুলোর দিকে তাকিয়ে কুটিল হেসে মোর্শেদ বলল, এই যে, আমার এই আলিশান ঘর দেখছো না, এই সব আমি এমনি বানাই নাই। জনগণের রক্ত শুষে নিয়ে বানাইছি। এই যে এই বাড়ির এক একটা ইট, সবগুলাই জনগণের টাকায় কেনা। তাও কেউ বুঝতে পারে নাই, তাদের কাছে আমি ফেরেশতা। একনাগাড়ে কথাগুলো বলে একটু থেমে মুখে এক তীব্র, গা ঝালানো হাসি দিয়ে বলল, পরপর দুইবার আমি এমপি ছিলাম, কোন প্রতিদ্বন্দ্বীও ছিল না। কিন্তু এইবার এই 2 দিনের ছোকরা আসছে আমার সাথে পাঙ্গা নিতে। চারদিকে শুধু তারই জয় জয়কার, এটা আমি কি করে হতে দেই? এই আসনে একবার বসেছি, এত সহজে এইটা ছাড়ি কিভাবে? মোর্শেদের এমন কথা শুনে ছেলে তিনটা কিছুটা ঘাবড়ে গেল। তারা জানে, মোর্শেদ কতটা নিকৃষ্ট মস্তিষ্কের মানুষ। তাদের মধ্যে একজন সাহস করে বলে উঠল, বলেন তো, একবারে দুনিয়া থেকেই পাঠায় দিই? বারবার এমন টুকটাক ঝামেলা করে তো কোনো কাজ হচ্ছে না। ছেলেটার দিকে তাকিয়ে মোর্শেদ বলল, সবুর করো, সবুর। জানো না, কান টানলে মাথা আসে? তার যে কোন একটা কানকে নিয়ে আসো, তারপর দেখি কে কাকে শহর ছাড়া করে। ধরণীতে রাত নেমেছে, ঘন কালো আধারে মুখ লুকিয়েছে চাঁদ। দুপুরে আরিফকে একটা জরুরি কলের টানে ছুটতে হয়েছিল, লিলির হাতের রান্নার স্বাদ গ্রহণের সৌভাগ্য তার আর হয়নি। এই নিয়ে বেচারার আফসোসের শেষ ছিল না। আর সাদিদ, সে তো আরিফ চলে যাওয়ার পরে সেই যে ঘরে ঢুকেছে, আর বের হওয়ার নাম নেয়নি।
লিলি বুঝতে পারে না একজন মানুষ এতটা গম্ভীর, চুপচাপ কি করে থাকতে পারে। টেবিলের ওপর রাখা ফোনটা হঠাৎ তীক্ষ্ণ শব্দে বেজে উঠল। লিলির মনোযোগ ছিন্ন হলো। কাছে গিয়ে দেখল, স্ক্রিনে জ্বলজ্বল করছে, আম্মু, শব্দটা। পরিবারের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে এলো। মিসেস পারভিন নিয়মিত ফোন করেন, কিন্তু লিলি বারবার তা এড়িয়ে চলে। এই কয়েকদিনে মায়ের সঙ্গে হাতেগোনা কয়েকবার অল্প কথা হলেও বাবার সঙ্গে একবারও কথা হয়নি। ফোনটা একবার বেজে থেমে গেল, আবার বেজে উঠতেই লিলি ধীরে ধীরে হাত বাড়াল। ফোন কানে তুলতেই ওপার থেকে মিসেস পারভিনের উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো। লিলি, কেমন আছিস? লিলির গলায় অভিমান ঝরে পড়ল। যেমন রেখেছ, তেমন। মেয়ের অভিমানে ভরা কণ্ঠ শুনে মিসেস পারভিনের সমস্ত রাগ গিয়ে পড়ল স্বামীর উপর। তবে মেয়েকে তা বুঝতে দিলেন না। জানি, তুই রেগে আছিস। শোন, একটা কথা বলি। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। তোর বাবাও তোর খারাপ চায়নি। খারাপ চাওনি, তবে জোর করে এমন একজনের সঙ্গে বিয়ে দিয়েছ, যে আমাকে বউ বলেই মানে না। মেয়ের মুখে এমন কথা শুনে মিসেস পারভিন স্তব্ধ হয়ে গেল। বিয়ের দিনেই তিনি আজ করেছিলেন এই রকম কিছু। তবু তিনি নিজেকে সামলে বললেন, ধৈর্য ধর, মা, একদিন সব ঠিক হয়ে যাবে। ধৈর্যশীলদের আল্লাহ উত্তম পুরস্কার দেন। আমরা তোকে জোর করে বিয়ে দিতে চাইনি, কিন্তু। কিন্তু কি, আম্মু? কৌতূহলী গলায় জিজ্ঞেস করল লিলি। মিসেস পারভিন একটু থামলেন, চাইলেও বলতে পারলেন না ইরহামের বিষয়টা। তাই প্রসঙ্গ পাল্টে বললেন, সাদিদের বাবা তোর বাবার পুরনো বন্ধু। তারা নাকি অনেক আগেই তোদের বিয়ে ঠিক করেছিল। তবে এই বিষয়ে আমরা কেউই জানতাম না। এখন তো উনি বেঁচে নেই। তাই হয়তো তার কথাটা রাখতেই তোর বাবা এই সিদ্ধান্ত নিয়েছে। লিলির মুখে আর কথা এলো না। ফোনটা কেটে দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারা তো তাদের ওয়াদা রক্ষা করল। কিন্তু একবার লিলিকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না যে সে এই ওয়াদা বহন করতে পারবে কিনা। সাদিদ তাকে কাছে ঘেঁষতে দেয় না, তার সঙ্গে ভালো করে কথা বলে না, তবু সবাই বলে, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে, কেউ তার উত্তর কেউ দেয় না। নিজের মনের ভাবনাগুলোকে চাপা দিয়ে একসময় ঘুমানোর চেষ্টা করল লিলি। তবে তা আর হলো কই। বেকনিতে কিছু একটা পড়ার শব্দে কেঁপে উঠল পুরো ঘর। হঠাৎ লিলির মনে পড়ল কাল্লুর কথা। শোয়া থেকে লাফিয়ে উঠে বসল সে। মন খারাপের জায়গাটা দখল করে নিল ভয়। কমফোর্টার মুড়ি দিয়ে ভয়ে ভয়ে বলল, ক ক কে? প্রশ্নটা করে নিজেকেই বোকা মনে হলো তার। কে আর থাকবে ওখানে? কিছু হয়তো পড়ে গেছে। তবে লিলির মনের ভাবনাকে ভুল প্রমাণ করে বেলকনি থেকে ভেসে এলো সেই অপার্থিব শব্দ। মিয়াও! আল্লাহ গো কাল্লু! এক লাফে বিছানা থেকে নেমে দৌড় দিল কক্ষের বাইরে। পুরো বাড়ি অন্ধকার। ভীতু লিলি এই অন্ধকারে আরো ভয় পেয়ে গেল। তার মনে হতে লাগলো, তার পেছনেই বোধহয় দাঁড়িয়ে আছে কাল্লু, না না, কাল্লুর আত্মা। রুদ্ধশ্বাসে ছুটে গেল সাদিদের কক্ষের পানে। দুজনের কক্ষের দূরত্ব যদিও বেশি নয়। পাশাপাশি কক্ষ তাদের, তবুও আজ যেন এই স্বল্প দূরত্বই তার কাছে হাজার মাইল মনে হচ্ছে। সাদিদের কক্ষের দরজার সামনে গিয়ে হাঁপিয়ে উঠল সে। নিজের সর্বশক্তি দিয়ে দরজায় বাড়ি দিয়ে ডেকে উঠবে, তখনই মনে পড়ল লোকটাকে সে কি বলে ডাকবে। ও তো বড় মানুষকে কি আর নাম ধরে ডাকা যায়। তাই সম্বোধন ছাড়াই ডাকল, শুনছেন, শুনছেন? তবে অপর পাশ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। লিলি হাল না ছেড়ে আরো জোরে চেঁচিয়ে উঠল, শুনছেন স্বামী? ওগো কাল্লুর বাবা, আপনার কাল্লুর আত্মা আমার পেছনে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি দরজা খুলুন নন। লিলি পুনরায় হাত তুলে দরজায় বাড়ি মারতে গেলে সেটা গিয়ে সরাসরি লাগলো সাদিদের বুকে। সে ততক্ষণে দরজা খুলে দিয়েছে। মূলত সাদিদ ঘুমোয়নি তখনও। অফিসের কিছু কাজ করছিল। লিলির প্রথম ডাকটা সে শুনেও ইচ্ছে করে সাড়া দেয়নি। তবে কাল্লুর বাবা নামক অদ্ভুত সম্বোধনে কৌতূহলী হয়ে দরজাটা খুলে দিয়েছে। লিলি সাদিদের বুকে ঘুষিটা মেরে নিজেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে তো ইচ্ছে করে মারেনি, ভুল করে লেগে গেছে। সাদিদ তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। লিলি একবার তাকালো সাদিদের পানে। তার পরনে বাসার সাধারণ টি শার্ট ট্রাউজার। রাতের বেলাও চুলগুলো সুন্দর করে সেট করা। সাদিদের হাতের পেশিবহুল মাংসপেশি দৃশ্যমান হয়ে আছে, যা এই প্রথম খেয়াল করল লিলি। এই কদিনে সাদিদকে সে পাঞ্জাবি অথবা অফিসের 3 পিস স্যুটেই বেশি দেখেছে। লোকটা তার মানে জিম করে। আচ্ছা, ওই হাত দিয়ে লিলিকে এক আছাড় মারলে তো লিলিকে এই পৃথিবীতেই খুঁজে পাওয়া যাবে না। তওবা তওবা, কি অলক্ষণে কথা। লিলিকে কেন মারতে যাবে? লিলি তো এই পৃথিবীর সবচেয়ে ভদ্র মেয়ে। দেখা শেষ। সাদিদের কথায় তার দিক থেকে চোখ সরিয়ে নিল লিলি।
সে কি এতক্ষণ এই খারুস গোমরা মুখটার দিকে ড্যাব করে তাকিয়েছিল নাকি? ছি ছি, লোকটা কি ভাবল, কি লজ্জাজনক পরিস্থিতি। তখনই আবার মনে পড়ল কাল্লুর বিষয়টা। আকস্মিক সাদিদকে ঠেলে ঢুকে পড়ল তার ঘরে। এতে সাদিদের কপালের ভাঁজ আরও গাঢ় হল। লিলি সাদিদের বিছানায় পায়ের উপর পা তুলে বসে ভয়ে ভয়ে বলল, আমার ঘরে কাল্লু? হু ইস কাল্লু? আর এত কড়া সিকিউরিটির মাঝে বাসায় মানুষ ঢুকবে কি করে? ও মানুষ না তো। সাদিদ কিছুটা বিরক্তি নিয়ে বলল, তোকে ভূত? হু, আপনি কাল্লুকে ভুলে গেছেন কি করে? সে না আপনার ছেলে? হোয়াট রাবিশ! আমার ছেলে আসবে কোথা থেকে? এক্ষুনি রুম থেকে বের হও, স্টুপিড! লিলি এবার একটা ভয়ঙ্কর কাজ করে বসল। সাদিদের বিছানায় শুয়ে তার কমফোর্টারে নিজেকে আড়াল করে নিল। না, যাব না। ওখানে কাল্লু আছে। যেখানে সাদিদ তার নিজের রুম কারো সাথে শেয়ার করতে রাজি নয়, সেখানে কি না এই মেয়ে তার বেডে শুয়ে আছে। আর এই কাল্লুটাকে? তুমি আমার বেডে শুয়েছ কেন? লিলি কমফর্টার থেকে মাথা বের করে বলল, কেন, আপনার বেডে শুলে কি আপনার বেড ক্ষয়ে যাবে? আর তাছাড়া, মিয়াও, আবার সেই বিড়ালের ডাক শোনা গেল। তবে এবারের ডাকটা অনেক কাছ থেকে ভেসে আসছে। মনে হয় সাদিদের কক্ষের বাইরে সে আছে। আল্লাহ গো, কাল্লু চলে এসেছে, তাড়াতাড়ি দরজা বন্ধ করুন। সাদিদ নিজেও বিড়ালের ডাক শুনতে পেয়েছে। তবে বাড়িতে বিড়াল আসবে কোথা থেকে? আর এই মেয়ে সামান্য একটা বিড়ালকে ভয় পাচ্ছে। সাদিদ দরজা বন্ধ না করে এগিয়ে গেল সেদিকে। তা দেখে চেঁচিয়ে উঠল লিলি, কি করছেন কি? যাবেন না? তার চেঁচানো দেখে ঘর কাঁপিয়ে ধমক দিয়ে উঠল সাদিদ, জাস্ট শাট আপ! লিলি মুখ ভেঙিয়ে কমফর্টারের ভেতর ঢুকে বিড়বিড়িয়ে বলল, এই দুনিয়ায় ভালো মানুষের দাম নেই। যা যা, আরও এগিয়ে যা, তারপর কাল্লু তোর ঘাড় মটকে দিক। তাতে আমার কি? খারুস একটা! এদিকে কিছুক্ষণের মধ্যেই সাদিদ রুমে ফিরে এলো। তবে একা নয়, তার বা হাতের 2 আঙুলে ধরা একটা কালো বিড়াল সহ। বিড়ালটাকে সে এমনভাবে ধরেছে যেন সে কোনো আবর্জনা। বড় বড় পা ফেলে লিলির কাছে এসে গম্ভীর কণ্ঠে বলল, এটা তোমার পেট? লিলি সামান্য উকি দিয়ে দেখল হলুদ সবুজ বা অ্যাম্বারটনের চোখের অধিকারী কুচকুচে কালো বিড়ালটাকে। পরক্ষণেই ভয় মাথা লুকিয়ে বলল, আমার কেন হতে যাবে? ওটা তো আপনার কাল্লু। দেখছেন না, আপনাদের চোখের রঙও একই। আর তাছাড়া ওর সম্পর্কে আরিফ ভাইয়া আমায় সব বলেছে। এটা সত্য, বিড়ালটার অ্যাম্বার আইজের সাথে সাদিদের হ্যাজেল আইসের অনেকটা মিল আছে। দুজনের চোখের মণিতেই হালকা হলুদ সবুজের মিশেল আছে। লিলির কথা শুনে সাদিদ কিছুটা ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, এক পাগল বলেছে, আরেক পাগল তা বিশ্বাস করেছে। লিলি কমফর্টারের ভেতর থেকে আবার বলল, আপনি ভূতকে কিভাবে ধরে আছেন? এই প্রশ্নে সাদিদ দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়ট, মাথামোটা একটা! বলেই বিড়ালটাকে ঘরের বাইরে ছেড়ে দিল। বিড়ালটা মিউ মিউ শব্দে ডাকা শুরু করল। সেই ডাক শুনে আরো গুটিয়ে গেল লিলি। জোরে জোরে দোয়া পড়া শুরু করল। তবে হঠাৎ তার মনে হলো, সে হাওয়ায় ভাসছে। কমফর্টার থেকে মাথা বের করে দেখল, সে সাদিদের কোলে। সামান্য চেঁচিয়ে সাদিদের গলা জড়িয়ে ধরতে চাইলেও কমফর্টারের কারণে তা পারল না। সাদিদ তাকে ঘরের বাইরে ঠাস করে নামিয়ে দিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। মেঝেতে থম মেরে বসে রইল লিলি। এই মুহূর্তে নিজের সাথে কি হলো এটা বুঝতে কিছুটা সময় লাগলো তার। তাকে দেখে লেজ নাড়িয়ে কালো বিড়ালটা এগিয়ে এসে গা ঘেঁষে বসে পড়ল। ব্যাস, চেঁচিয়ে উঠল লিলি, দূরে দূরে সর কাল্লু! দরজা খুলুন স্বামী, আপনার কাল্লু আমাকে খেয়ে ফেলল। আপনি অকালেই বিধবা হয়ে গেলেন গো। লিলির চেঁচামেচি শুনেও দরজা খুলল না তার পাষাণ স্বামী। আর না কালো বিড়ালটা ভয় পেল। উপরন্তু আরও গা ঘেঁষে লেজ নাড়িয়ে ডেকে উঠল, মিয়াও! ভয়ে ভয়ে চোখ মেলে তাকালো লিলি। বিড়ালটা তার অদ্ভুত চোখ মেলে তাকিয়ে আছে লিলির পানে। লিলি কিছুটা সাহস নিয়ে কমফর্টার থেকে এক হাত বের করে ছুঁয়ে দিল বিড়ালটার গায়ের নরম পশম। বিড়ালটাও আদর পেয়ে লেপ্টে গেল তার সাথে। চমকে উঠল লিলি, আরে, তুই তো ভূত না! তাহলে আরিফ ভাইয়া যে বলল। লিলি কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো। নিজের কক্ষের পানে পা বাড়াতেই দেখল, বিড়ালটাও তার পিছু নিয়েছে। আমার পিছু আসছিস কেন, মিয়াও? বিড়ালের কথায় লিলি কি বুঝল কে জানে। শুধু বিজ্ঞদের মতো গম্ভীর মুখ করে সাদিদের ঘর দেখিয়ে বলল, ঠিক আছে, আজকে রাতটা তোকে থাকতে দেব। তবে কালকে থেকে তোর বাপের ঘরে থাকবি। মনে থাকবে। বিড়ালটাও লেজ নাড়িয়ে সায় জানালো। লিলি ঘরে গিয়ে সাদিদের কমফর্টার দিয়ে কাল্লুর জন্য একটা থাকার জায়গা বানিয়ে দিল। তারপর বিড়ালটাকে সেখানে বসিয়ে বলল, লোকটা কি পাষাণ! তোকে কিভাবে ঘর থেকে বের করে দিল? আচ্ছা, তুই যদি ভূত না হোস, তাহলে এতদিন কোথায় ছিলি, কাল্লু?
অবলা বিড়ালটা কি আর লিলির কথার মানে বোঝে? সে তো নরম বিছানা পেয়ে শুয়ে পড়েছে। এমনিতেই বিড়াল আরামপ্রিয় প্রাণী, তার উপর উষ্ণ নরম বিছানা। এর মাঝে কি আর মানুষের বকবক শোনার সময় তার আছে?